ব্যাংকের আমানত বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? ব্যাংকের আমানত বলতে আমরা কি বুঝি, ঠিক আছে? ব্যাংকের প্রথমটা হচ্ছে যে স্বল্প সুদে গ্রাহকদের কাছ থেকে কি করবে, আমানত গ্রহণ করবে এবং বেশি সুদে কি করবে, তোমার বিনিয়োগ করবে বা ঋণ প্রদান করবে মানুষকে, ঠিক আছে? তাহলে ব্যাংকের মূল কাজ কিন্তু এই দুটাই, এবং এগুলোর মধ্যেই তারা মুনাফা অর্জন করবে। কিন্তু এছাড়াও ব্যাংক অনেকগুলো কাজ করে থাকে, যেমন ওসি হিসেবে কাজ করে, ঠিক আছে? দেনা পাওনা নিষ্পত্তি আর কি, ওসি হিসেবে কাজ করে। তারপরে উকিল হিসেবেও কাজ, মাঝে মধ্যে লয়ার হিসেবে কাজ করে। আবার লকার ভাড়া, ঠিক আছে? তোমাদের যে মূল্যবান জিনিসপত্র আছে, যেমন জায়গা জমির দলিলপত্র, গয়না অলংকার, ঠিক আছে? মানুষ বাসায় যদি টাকা পয়সা রাখে, লক্ষ লক্ষ টাকা যদি বাসায় রাখে, অথবা যদি গয়না অলংকার যদি বাসায় রাখে, সেফটি কিন্তু খুব কম, ঠিক আছে? তোমার নিরাপত্তা খুব কম। তাহলে তুমি যদি মনে করো যে এগুলো সেফে থাকা দরকার, আমার থেকে কিছু খরচ যাক, বাট কিছু সেফে থাকা দরকার, তখন মানুষ কি করে, লকার ভাড়া ইউজ করে। গুরুত্বপূর্ণ, মানুষের খুব গুরুত্বপূর্ণ সম্পদ কি করে, ব্যাংকে গিয়ে ওখানে লকার আছে, ব্যাংকের লকার, ওইখানে কিন্তু নির্দিষ্ট মানুষ দায়িত্ব পালন করে, বেতনভুক্ত কিছু কর্মচারী থাকে আর কি, ঠিক আছে? আমি লকারের কাজ করছি, যখন আমি ইন্টার্নশিপ করছিলাম তখন কিন্তু আমি লকারের কাজটা করছি, ব্যাংকে যে কাজগুলো আছে টুকিটাকি কাজগুলো আমি সব করছি কিন্তু। তাহলে যারা আমরা অ্যাকাউন্টিং ফিনান্স নিয়ে পড়া করি, মেইন টার্গেট থাকে ব্যাংকে চাকরি করা, ঠিক আছে? তাহলে ব্যাংকের যে কাজগুলো আছে এগুলো জানিয়ে রাখা অনেক দরকার। ব্যবসা তো বড় করবা, আগে তোমার ব্যাংক সম্পর্কে জানতে হবে, কারণ ব্যবসা করলেও কিন্তু তোমাকে ব্যাংকের সাথে ট্রানজাকশন করতে হবে কিন্তু, তাই না? তাহলে আমানতটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ব্যাংকের আমানতটা। তাহলে দেখো, আমরা জানি মূলত ব্যাংকের আমানত কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কি কি? এটা হচ্ছে স্থায়ী, এটা চলতি, আর সঞ্চয়ী, ঠিক আছে? সঞ্চয় কিন্তু সবাই করতে পারে, সঞ্চয়টা সবাই করতে পারে। স্থায়ীটা কি করে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাবা মা করে, ঠিক আছে? ছেলে মেয়েদের জন্য, হয় মেয়ের জন্য করে বা ছেলের জন্য করে। ফিক্সড ডিপোজিট যেটা আমরা খুব বলি আর কি, ফিক্সড ডিপোজিট, এফডিআর, ঠিক আছে? এফডিআর বাবা কি করে আমাদের জন্য কি করে রাখে, এফডিআর করে রাখে, অল্প অল্প কিছু ব্যাংকে গিয়ে গিয়ে সঞ্চয় করে রাখে, যেন 18 বছর পর 20 বছর পর একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায়। বেশিরভাগ আমরা যারা মধ্যবিত্ত দরিদ্র মানুষ আছি, ঠিক আছে, যারা অল্প আয়ের মানুষ আছে, বেশিরভাগ শিক্ষকরাই, দিনমজুর, রিক্সা চালক, ঠিক আছে, ড্রাইভার, এটা কি করে, তোমার অল্প অল্প মেয়ের জন্য জমা রাখে, যেন পরবর্তী যেন বিয়ের সময় ঝামেলা না হয়। তার 18 বছর পূর্ণ হবে, তারা দিয়ে দিব, তখন গিয়ে যেন আমার টাকা পয়সার মানে সংকট না হয়। আমি একটা এফডিআর ভেঙে ফেললাম, টাকাটা নিয়ে আমার ছেলে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে স্থায়ী হিসাব। স্থায়ী হিসেবে কিন্তু নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়া হয়, প্রতি বছর বছর কি করা হয়, লাভ দেওয়া হয়। ওই যে জমা টাকা আছে, জমা টাকার উপর কি করবে, লাভ দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সঞ্চয়ী। সঞ্চয় হচ্ছে যে কেউ করতে পারে, স্টুডেন্ট বলো, টিচার বলো, যে বিভিন্ন পেশার মানুষরা কি করতে পারে, তোমার বিভিন্ন পেশার মানুষ সেভিংস অ্যাকাউন্ট করতে পারে। সেভিংস অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ সুদ পাবা, এবং কি করবা, সপ্তাহে 2 বার তোমরা টাকাটা উত্তোলন করতে পারবা। সপ্তাহে 2 বার, কয়বার? 2 বার, যে কোনো সপ্তাহে যে কোনো 2 দিন তুমি টাকা উত্তোলন করতে পারবা। তুমি শনিবার টাকা তুলে ফেলছো, এবার তুমি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এগুলোর মধ্যে শনিবার তো ব্যাংক বন্ধ থাকে, রবিবার টাকা তুলছো, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিনের মধ্যে যে কোনো একদিন তুলতে পারবা, 3 দিন যেতে পারবা না, কারণ তোমার চেকের মধ্যে লাইট লেখা আছে। চেক যখন ইস্যু করছো, চেকের মধ্যে কি থাকবে, তারটা উল্লেখ থাকবে, ঠিক আছে? তাহলে সঞ্চয়ের মধ্যে বা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আমরা দুটো বৈশিষ্ট্য বলছি। একটা হচ্ছে আমরা যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবো, ঠিক আছে? এবং আমরা কি করবো, আমরা সপ্তাহে 2 বার টাকা তুলতে পারবো। সপ্তাহে কয়বার টাকা তুলতে পারবো? 2 বার, মনে রাখবা। এরপর এমসিকিউ আসে কিন্তু, সপ্তাহে 2 বার টাকা তোলা যাবে, এবং তোমার এই সেভিংস টাকার উপরে আমাকে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। এটা হচ্ছে সঞ্চয়ী আমানতের বৈশিষ্ট্য।
আর যেটা স্থায়ী বললাম এফডিআর, সেটা বছরে টাকা তুলতে পারবে না, যে কোনো সাথে টাকা তুলতে পারবে না, এটা নির্দিষ্ট মেয়াদ শেষে তুমি 18 বছর, 20 বছর, 25 বছর, 10 বছর যে মেয়াদে তুমি টাকা জমা রাখতেছো, মেয়াদটা শেষ না হওয়া পর্যন্ত তুমি টাকা ভাঙতে পারবে না, টাকা তুলতে পারবে না। তবে সুদ পাচ্ছ, কিন্তু আবার নিচে কি পাচ্ছ, সুদ পাচ্ছ। তাহলে বাকি আছে কে? চলতি। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট, ইংলিশে বলে কি? কারেন্ট অ্যাকাউন্ট। চলতি, চলতি হিসাবে, চলতি আমানতে এটা শুধু ব্যবসায়ী করতে পারে, কারণ ব্যবসায়ীদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে টাকা আসতে যাচ্ছে। ঠিক আছে, টাকা আসতেছে যাচ্ছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। ব্যাংক ছাড়া তারা ট্রানজাকশন করতে পারবে না, ব্যবসায়ী কি করতে পারবে না? ব্যাংক ছাড়া ট্রানজাকশন, লেনদেন করতে পারবে না। তাহলে ব্যাংক ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবে, ক্যাশ টাকা দিয়ে কখনো ট্রান্সফার করতে পারবে না। ঠিক আছে, তাহলে তারা কি করবে? ব্যাংকের আশ্রয় নিবে। ওটাকে বলে চলতি অ্যাকাউন্ট, চলতি হিসাব। ঠিক আছে, চলতি হিসাবে কোনো ধরনের সুদ পাবে না। সঞ্চয়ী এবং স্থায়ীর মধ্যে যে সুদটা পাচ্ছে, লভ্যাংশ পাচ্ছে, লাভটা পাচ্ছে, কিন্তু ওই চলতিতে দিবে না। কারণ চলতিতে তুমি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে পারছো না। তুমি এখন 10,000 দরকার, 10,000 তুলে ফেলতেছো। তোমার 1 লক্ষ টাকা দরকার, 1 লক্ষ টাকা তুলে ফেলতেছো। তোমার 1 লক্ষ টাকা ব্যাংকে আছে, বাট তার চেয়ে বেশি টাকা প্রয়োজন, তাও তুমি তুলতে পারতেছো চলতিতে। তোমার ব্যবসাতে এখন কি দরকার? 1.5 লক্ষ টাকা দরকার, 2 লক্ষ টাকা দরকার, তোমার 1 লক্ষ টাকা জমা আছে। তুমি চাইলে 1 লক্ষ টাকা বেশিও কি করতে পারবা? উত্তোলন করতে পারবা, তুলতে পারবা যে কোনো মুহূর্তে। সঞ্চয়ীতে সপ্তাহে 2 বার, স্থায়ীতে মানে মেয়াদ শেষে, মেয়াদ শেষে, আর চলতিতে যে কোনো মুহূর্তে। তোমার যতক্ষণ আমার কাজ চলবে, ব্যাংকের কাজ যখন চলবে, 3টা মূলত। ঠিক আছে, 3টার মধ্যে আমার, 3টার মধ্যে কি বললাম? চলতি, সঞ্চয়ী, স্থায়ী। চলতি, সঞ্চয়ী, স্থায়ী। আমি চলতির মধ্যে কিছু কথাবার্তা এখন রেখে দিচ্ছি, যেটা সম্পূর্ণ করে নেই। সেটা কি? চলতির মধ্যে হচ্ছে আমি যে কোনো মুহূর্তে টাকা জমা রাখতে পারবো, যে কোনো মুহূর্তে টাকা তুলতে পারবো। ধরো একজনের 3 কোটি টাকা লাভ হয়ে গেছে, মানে লাভসহ 3 কোটি টাকা, সে ওই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবে। এখন 4 কোটি টাকা প্রয়োজন হচ্ছে, সে 4 কোটি টাকা তুলতে পারবে ব্যাংক থেকে। ঠিক আছে, মানে ওর যখন যা প্রয়োজন ব্যাংক তাকে সহায়তা করবে, সাহায্য করবে। ঠিক আছে, সে কিন্তু একটা জিনিস থেকে বঞ্চিত, সেটা হচ্ছে সুদ। সুদ থেকে বা মুনাফা, ব্যাংকের মুনাফা থেকে সে বঞ্চিত, সে মুনাফা পাবে না। ঠিক আছে, এবার দেখো এখানে প্রথম হচ্ছে ব্যাংকের আমানতের উদ্দেশ্য এবং গুরুত্ব। এগুলো এমসিকিউ আসে এবং প্রশ্ন আসে। ঠিক আছে, তো দেখো ব্যাংকের আমানত এবং উদ্দেশ্য, আমি ওইদিনও বলছিলাম একটু যে 3 ধরনের উদ্দেশ্য আছে। একটা হচ্ছে মালিক পক্ষের হয়ে, একটা হচ্ছে গ্রাহকের পক্ষ হয়ে, আর এটা কি তোমার সরকারের পক্ষ থেকে। ঠিক আছে, 3টা পক্ষ থেকে তার কি আছে? উদ্দেশ্য আছে। তাহলে এগুলোর মধ্যে দেখো গ্রাহকের ক্ষেত্রে তারা কি করবে? অর্থের নিরাপত্তা দিয়ে থাকবে, টাকার নিরাপত্তা। আমি যে টাকা দিচ্ছি, ওখানে জমা রাখছি, প্রতি মাসে মাসে হোক, প্রতিদিন হোক জমা রাখতেছি, তাহলে আমার টাকা যে তার কাছে সুরক্ষিত আছে, আমি যে টাকা যেগুলো পাবো, চাইলেই পাবো। ঠিক আছে, তার নিরাপত্তা কে দেয়? ব্যাংক দিচ্ছে কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে ব্যবসায়ী লেনদেন। আমি বলছি যে ব্যবসা করে সে ব্যাংকের সাহায্য ছাড়া কখনো লেনদেন করতে পারবে না, কারণ বাংলাদেশের অবস্থা এমন, যে কোনো মুহূর্তে ছুরি ধরে, ধরো অরূপ দেখে বা বাজিতকে ছুরি মেরে মেরে টাকা নিয়ে যেতে পারতেছে। ঠিক আছে, তাহলে ব্যবসায়ী চিন্তা ভাবনা মাথা থাকবে সবচেয়ে আগে ব্যাংক। ঠিক আছে, ব্যাংকের সাথে কি করতে হবে? লেনদেন ঠিক রাখতে হবে। তুমি নগদ টাকায় লেনদেন করবা খুব কম, কিন্তু তুমি ব্যাংকের মাধ্যমে কি করবা? বেশিরভাগ লেনদেন করবা। দেখো ব্যবসা লেনদেন করতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই নগদ টাকা থেকে চেকের মাধ্যমে লেনদেনটা হচ্ছে বেশি করতে হবে। তারপর হচ্ছে ঋণের সুবিধা। দেখো এমন কোনো ব্যবসা নাই যে ঋণ নেয় নাই। বর্তমানে দেখো, বর্তমানে প্রেক্ষাপটে আমি পলিটিক্সে যাচ্ছি না, দেখো আমি পলিটিক্সে যাচ্ছি না, তারপর বলবো যে তুমি রাজনীতিবিদ দেখো, ব্যবসায়ী দেখো, ঠিক আছে, এমনকি ফ্যামিলি মেম্বারও দেখো, এমন কোনো মানুষ নাই যার ঋণ নাই। ঠিক আছে, যার ঋণ নাই। ঠিক আছে, যার অর্থ ইনকাম করার সামর্থ্য আছে, তার ঋণও আছে।
যে রোজগার করে তার ঋণও থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এরকম, তুমি রাজনীতিবিদ বলো, তুমি ব্যবসায়ী বলো, তুমি ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, সে যে কোনো একটা সম্পত্তি কি করতে তৈরি করতে অবশ্যই কি করছে, ঋণ নিচ্ছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো ঝুঁকিহীন বিনিয়োগ। এবার দেখো ব্যাংকের যদি টাকা বেশি হয়ে যায় তখন কি করবে, অন্য জায়গায় বিনিয়োগ করবে না, ঠিক আছে, অন্য একটা কর্মসংস্থান সৃষ্টি করবে, তার শাখা বাড়াবে, ঠিক আছে। এরপর হচ্ছে সেবা অর্জন, ঠিক আছে, বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে ব্যাংক। কি করে, বিভিন্ন ধরনের সেবা দেয় ব্যাংক। কি করে, যেমন দেখো চেক জমা দিয়ে টাকা তোলার চেয়েও তুমি এটিএম বুথে গিয়ে টাকা খুব দ্রুত পাচ্ছ না, তোমার কাছে এটিএম কার্ড আছে, তুমি এটিএম বুথে গিয়ে টাকা তুলতে পারতেছো, তাহলে এই সেবাটা কে দিচ্ছে, ব্যাংক দিচ্ছে। তোমার এখানে ডাচ বাংলা ব্যাংক, ইউসি ব্যাংকের বুথ, এবি ব্যাংকের বুথ পাচ্ছ না, ঠিক আছে। তুমি লাইন ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে চেকটা লিখে টাকা তোলার চেয়েও তোমার কাছে এটিএম কার্ড থাকে, তুমি সহজে কি পাচ্ছ, তুমি জাস্ট টাকা এটিএম কার্ড ঢুকাচ্ছ, টাকা পরিমাণ দিচ্ছ, তুমি টাকাটা পেয়ে যাচ্ছ হাতে, তোমাকে লাইন ধরতে হচ্ছে না, ঠিক আছে। এছাড়া দেখো এটা একটা সেবা, এছাড়াও বিভিন্ন সেবা আছে, যেমন ব্যাংক কি করে, জায়গা জমি সম্পত্তি মীমাংসা করার জন্য কি করে, লয়ার হিসেবে সাহায্য করে, আইনজীবী হিসেবে কাজ করে, দেনা পাওনা নিষ্পত্তি। তুমি বাংলাদেশে বসে যে কোনো ব্যবসা করতে গেলে, বাইরের দেশে বলো বা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বলো, ব্যবসা করতে গেলে ধরো অরূপদে আছে ঢাকাতে, আলোয় আছে চট্টগ্রামে, এখন ব্যবসা লেনদেন করবে, এখন একজন কিছু বিশ্বাস করতেছে না, ঝামেলা হচ্ছে, তখন কি করবে, ব্যাংক গিয়ে মধ্যস্থ করবে যে আপনার টাকা নিরাপত্তা কে দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের অনেকগুলো সুবিধা সেবা কিন্তু কে দিয়ে থাকে, ব্যাংক দিয়ে থাকে গ্রাহকের পক্ষ থেকে। এরপর হচ্ছে অতিরিক্ত অর্থের প্রয়োজন মেটানো, ঠিক আছে। দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসায়ী অথবা যে মানুষ, যে ফ্যামিলি মেম্বারটা একটা বিল্ডিং করার চেষ্টা ভাবনা করতেছে, চিন্তা ভাবনা করতেছে, আমি বিল্ডিং করব, আমার জায়গা আছে, আমি একতলা পর্যন্ত করতে পারছি, বাকি এটা হচ্ছে 5তলা ফাউন্ডেশন, 5তলা করবো আমি, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, তাহলে ব্যাংক কি করবে, আমাকে অতিরিক্ত অর্থ দিয়ে, ঋণ দিয়ে কি করবে, সহায়তা করবে না। অথবা একজন ব্যবসায়ী, এই যে বললাম তার 1 লক্ষ টাকা জমা আছে অ্যাকাউন্টে, সে চাইলে 1 লক্ষ টাকা ডাবল কিন্তু সে দিতে পারবে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে অতিরিক্ত নেওয়ার, অতটুকু পর্যন্ত সে কি করতে হবে, টাকাটা সাহায্য নিতে পারবে। এটাও গেল গ্রাহকের পক্ষ থেকে। এবং হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে কি ধরনের উদ্দেশ্য পালন করবে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে তহবিলের মূল উৎস, ব্যাংকের যে টাকাটা ফান্ড তৈরি করবে, একটা মূল তহবিল তৈরি করবে, কার থেকে তৈরি করবে, সবার আগে হচ্ছে গ্রাহকদের থেকে টাকা নিয়ে কি করবে, তহবিল তৈরি করবে। এছাড়াও যারা মালিক পক্ষ, তাদের পকেট থেকে কিছু টাকা দিবে না, তারা নিশ্চয়ই কিছু টাকা দিবে না, তাহলে তহবিল এভাবে আসতেছে। আবার কিছু কিছু ব্যাংক শেয়ার বিক্রি করে, বাজারে কি করে, শেয়ার বিক্রি করে, তাদের শেয়ার বাজারে সুনাম আছে, ঠিক আছে, তারা কি করবে, বাজারে শেয়ার বিক্রি করেও মূলধন সংগ্রহ করবে। এছাড়া আছে বিনিয়োগের কথাটা একটু আগে বলছি, বিনিয়োগটা বলতে পারছি না। তারপর হচ্ছে বৈদেশিক বিনিময়, এই যে আমদানি রপ্তানি, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট করতে গেলে এলসি করতে হয়, কি করতে হয়, এলসি নাম শুনছো না, ঠিক আছে। এই যে বড় বড় আমাদের সমুদ্র পথে, চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম মংলা সমুদ্র বন্দর অথবা কর্ণফুলী সমুদ্র বন্দর, ঠিক আছে, সবচেয়ে বড় ব্যবসায়িক কেন্দ্র, ঠিক আছে, কাছাকাছি, ঠিক আছে। তাহলে দোনোটাতে কি হচ্ছে, তোমার বন্দরে মাধ্যমে শিপে করে যদি মালামাল এক দেশ থেকে অন্য দেশ থেকে আনা যায় বা নেওয়া যায়, খরচ সবচেয়ে কম, আর প্লেনের মাধ্যমে গেলে খরচ হচ্ছে বেশি, সময় কম খরচ বেশি, আর ওইখানে সময় বেশি খরচ কম, বুঝতে পারছো। শিপে করে যদি মালামাল কন্টেনার, বড় বড় কন্টেনার কিন্তু শিপে করে আসে, দেখছো না, তাহলে শিপগুলো এমন তৈরি, ওইখানে 4-5টার অধিক বা 10-12টার অধিক কি করে কন্টেনার, বড় বড় কন্টেনার, যেগুলো তলা পড়লে মানুষ 10-12টা একদম মরে যাবে, থাকতে হয়ে যাবে, ঠিক আছে, এত ওজন, এগুলো খালিটার ওজন অনেক বেশি, ঠিক আছে। তাহলে ওইগুলো যদি ওই শিপে করে আনা যায়, সময় বেশি লাগুক, 30 দিন সময় লাগলো, আমার মালামাল কিন্তু ঠিক টাইমে আসতেছে, ঠিক আছে, খরচ অনেক কম, ওই এলসি করতে যা খরচ লাগে, ঠিক আছে। ব্যাংকের মাধ্যমে এলসি কিসের মাধ্যমে করবে, ব্যাংকের মাধ্যমে করবে, বুঝতে পারছো। তাহলে এলসিটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়নপত্র, কি পত্র,
প্রত্যয়নপত্র। তাহলে এখানের মধ্যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাই যাচ্ছে, সেটা হচ্ছে প্রত্যয়নপত্র বা এলসি কাকে বলে। ঠিক আছে, প্রত্যয়নপত্র বা এলসি কাকে বলে? তাহলে যে পত্রের মাধ্যমে আমরা কি করছি, বৈদেশিক বাণিজ্য করতেছি, আমদানি রপ্তানি করতেছি, যে পত্রটা আমাদেরকে আমাদের অর্থের নিরাপত্তা দিচ্ছে, কি হচ্ছে, নিরাপত্তা দিচ্ছে, যে ব্যাংক মধ্যস্থ হয়ে একটা এলসি মাধ্যমে বৈদেশিক যে কোম্পানিটা আছে তাকে বলতেছে যে তুমি আমার সাথে নির্দ্বিধায় কি করতে পারো, ব্যবসা করতে পারো, এই পরিমাণ, এই নির্দিষ্ট পরিমাণ, এত লক্ষ টাকা, এত কোটি টাকা তুমি কি করছো, ট্রানজাকশন করছো। ঠিক আছে, আচ্ছা, এবার আসে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। এবার সমাজের প্রতি, সমাজ, সরকার, ওদের প্রতি তোমার যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো কি কি? সঞ্চয় প্রবণতা সৃষ্টি। ঠিক আছে, একটা সমাজের মধ্যে যদি তুমি এটা ব্যাংক দিয়ে দাও, আমাদের আশেপাশে দেখবো ওয়ান ব্যাংক আছে, খুব কাছে আছে ওয়ান ব্যাংক আছে না, সিরিয়ার মাথায় বড় শাখা একটা আছে, আর মাঝে মাঝে উপশাখাও আছে। এই ভিতরে কি আছে, ইউসি ব্যাংকের উপশাখা আছে, আর কি কি আমি কোনো উপশাখা তো রয়েছে এখন। হ্যাঁ, তাহলে দেখো এখানে এগুলোর মাধ্যমে, শাখাগুলো বের করার মাধ্যমে মানুষকে বেশি দূরে যাওয়া লাগতেছে না, বাসা থেকে বের হলে ব্যাংক পাচ্ছে। তাহলে এগুলোর মাধ্যমে কি করতে, সঞ্চয় প্রবণতা বেশি করতেছে। তুমি চাইলে টাকা কি করতে পারো, সঞ্চয় করতে পারো। এরপর হচ্ছে পুঁজি বা মূলধন গঠন, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, ব্যাংকের মূলধন বৃদ্ধি পাচ্ছে। এরপর হচ্ছে বিনিয়োগ ও উৎপাদন, বেশি বেশি বিনিয়োগ হচ্ছে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানও কিন্তু লাভজনক হচ্ছে। এরপর হচ্ছে তোমার আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য আমি একটু পড়ছি যে আমার আমদানি রপ্তানির ক্ষেত্রে কি করতে পারে, একটা উপকারিতা আছে। প্রকারভেদ, তাহলে আমি কিন্তু প্রকারভেদ কথা বলে ফেলছি কিন্তু অলরেডি, তিনটা কিন্তু মূলত প্রকারভেদ আছে ব্যাংকের হিসাবে। আমাদের কয়টা প্রকারভেদ আছে, মূলত তিনটা। কি কি? চলতি, স্থায়ী, সঞ্চয়ী, তিনটা। এখন এগুলোকে আরো বিভিন্ন ভাগে ভাগ করছে। ঠিক আছে, ইসলাম ব্যাংক, আমি তো বলছিলাম একদিন যে ইসলাম ব্যাংকে কি বলে, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। ঠিক আছে, ইসলাম ব্যাংকে কি বলে, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। আমি এগুলো কথা বলছি, কিন্তু এগুলো কিন্তু এই চ্যাপ্টারের কথাবার্তা, আগের চ্যাপ্টারও এই চ্যাপ্টার কিন্তু আছে। ঠিক আছে, ইসলাম ব্যাংকে কিন্তু স্থায়ী, চলতি, সঞ্চয় এগুলো পড়ে না। মুদারাবা, মুশারাকা, মুরাবাহা। মুদারাবা কি বলছিলাম মনে আছে, আমরা ভুলে গেছো? ঠিক আছে, তারপর হচ্ছে, আচ্ছা এরপর দেখো এখানে কিন্তু আমাদের অনেক এগুলো কথা বলছে কেন, দেখো আরো কিছু প্রকারভেদ আছে। প্রকারগুলো কি? স্কুল সঞ্চয়ী হিসাব। ঠিক আছে, স্কুল সঞ্চয় হিসাব মানে স্কুল থেকে বিভিন্ন স্কুলে কিন্তু এখন স্কুল ব্যাংকিং তৈরি হয়েছে। কিন্তু তুমি স্কুলের স্টুডেন্টের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। স্কুল সঞ্চয় হিসাবটা কি? স্কুল সঞ্চয় হচ্ছে যে ব্যাংকের বিভিন্ন লোকেরা বা টেবিল বসাই, স্কুল স্টুডেন্টকে বলবে যে তোমরা অ্যাকাউন্ট দাও, ফ্রিতে অ্যাকাউন্ট করো, ফ্রিতে, বলো না, আছে না? তো ফ্রিতে অ্যাকাউন্ট করলে লাভটা কি, তাদের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, মূলধন গঠিত হচ্ছে। ঠিক আছে, এবং ছাত্রছাত্রীরাও ব্যাংক নিয়ে কিছু জানতে পারতেছে, এবং ওদের সুবিধা হচ্ছে আমরা কি করি, যখন ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলি আমাদেরকে বলে মিনিমাম 500 রাখতে হবে। মিনিমাম কত রাখতে হবে, 500 রাখতে বলে। সেভিংস যখন করতে যাই, সেভিংস অ্যাকাউন্ট নর্মালি আমরা কি করতে যাই, সেভিংস অ্যাকাউন্ট করতে যাই, তখন আমাদেরকে বলে 500 টাকা জমা রাখতে মিনিমাম। কিন্তু স্কুল ব্যাংকিং ক্ষেত্রে তোমার 1 টাকা রাখতে হচ্ছে না। প্রথম ওদেরকে বলো তুমি 100 টাকা প্রতি মাসে তুমি 100 টাকা জমা রাখো, আর অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি ফ্রি। অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি কি ফ্রি, কোনো টাকা পয়সা রাখতেছি না। তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছ, তোমার স্কুলের একটা আইডি দাও, তোমার জন্ম নিবন্ধন দাও, আমি তোমার কি করছি, একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। ঠিক আছে, এটা হলো বীমা সঞ্চয় হিসাব। দেখো বীমা সঞ্চয় হিসাব, ঠিক আছে, তাই সঞ্চয় হিসাব কি, বীমা কোম্পানি কিন্তু কার সাথে জড়িত, ব্যাংকের সাথে জড়িত কিন্তু। ঠিক আছে, বীমা কোম্পানি কি করে, নির্দিষ্ট প্রিমিয়ামের পরিমাণ ভিত্তি করে একটা পরিমাণ ঝুঁকি তোমাকে পরিমাপ করে দিয়ে দেয়। ঠিক আছে, জীবনের ঝুঁকি, লাইফ ইন্স্যুরেন্স পড়ছো না, লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা। লাইফ ইন্স্যুরেন্স কিভাবে করে, জীবনের জন্য যেটা করা হয়। ঠিক আছে, তোমার বাবা যে কোনো মুহূর্তে মারা গেলে, ঠিক আছে, ছেলে মেয়েদের জন্য কি করে, লাইফ ইন্স্যুরেন্স করে রাখে। সে হঠাৎ মারা গেল, তার পরিবার টাকা পাবে। তাহলে সে যতদিন বেঁচে থাকবে প্রতি মাসে মাসে একটা পরিমাণ কি করতেছে, জমা রাখতেছে, ওটাকে বলে প্রিমিয়াম। ব্যাংকের মতো সিস্টেম, প্রতি মাসে টাকা জমা রাখতেছে, মেয়াদ শেষ, সে বেঁচে আছে, মরে নাই, তাহলে মেয়াদ শেষে টাকা তুলতে পারবে।
আর সে যদি মরে যায় তাহলে একটা হিসাব করে টাকাটা দেওয়া হয়, পরিবারকে টাকাটা দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে বিমা সঞ্চয় হিসাব। তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, এই যে বাইরের দেশ থেকে টাকা আসতেছে, রেমিটেন্স, প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে ওইখান থেকে একটা হিসাব আছে, একটা অ্যাকাউন্ট তৈরি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ডিপোজিট পেনশন স্কিম, ঠিক আছে, পেনশনের টাকা যেখানে জমা হচ্ছে সেটাকে বলা হয় ডিপোজিট পেনশন স্কিম। তারপর হচ্ছে ঋণ আমানত হিসাব, ঋণের টাকা কাউকে ঋণ দিলে কিসের মাধ্যমে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে তারপর যাবে। তাহলে ওই যখন ঋণ দিচ্ছ টাকাটা একটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়, সে চেক নিয়ে নিয়ে এসে জাস্ট ওই অ্যাকাউন্ট থেকে কি করে তুলে ফেলে টাকাটা, ওইটাকে বলা কি ঋণ আমানত হিসাব। রেসিডেন্ট ফরেন কারেন্টলি ডিপোজিট, এটা হচ্ছে সাধারণত যেসব বাংলাদেশি নাগরিকের জন্য তৈরি যারা নিয়মিত বিদেশ সফর করে, টুরিস্টের জন্য, ঠিক আছে। যেমন ভাই বসে বিভিন্ন দেশে ঘুরে আসবে, তাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু পড়ালেখার জন্য টাকা পয়সা নাই, এখন কি করবে, সে বিভিন্ন দেশে ঘুরবে, সে একটা অ্যাকাউন্ট তৈরি করবে যে অ্যাকাউন্ট জাস্ট টুরিস্টের জন্য। বাইরে দেশে গেলে তাকে টাকাটা ট্রান্সফার করা লাগতেছে না, সে বাংলাদেশে টাকা নিয়ে গেছে, ওইখানে ব্যাংকে দেখাইছে, টাকাটা দ্রুত কি করছে ওই কারেন্সিতে বা ওই টাকাতে রূপান্তর হয়ে গেছে। এইগুলো হচ্ছে আমাদের কথাবার্তা আর কি। এবার হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়গুলো কি কি। আমি অ্যাকাউন্ট খুলতে গেছি, ব্যাংক আমার থেকে কি কি চাইবে, ঠিক আছে। তাহলে ব্যাংক ফার্স্টে আমি যখন ব্যাংক বাছাই করতে যাব, আমাকে যেসব বিষয় দেখতে হবে আগে আমি গ্রাহক, আমি আগে যেগুলো দেখতে যাবো সেগুলো কি দেখতে যাবো, যে ব্যাংকের অবস্থান, ব্যাংক কোথায় আছে, ব্যাংকটা কোন জায়গায়, দক্ষতা, ঠিক আছে, ব্যাংকের দক্ষতা কতটুকু। তারপর হচ্ছে বহুমুখী সেবা, দেখো ব্যাংকটা কি জাস্ট আমার টাকা জমা নিচ্ছে, মানুষকে দিচ্ছে এরকম, নাকি অনেক ধরনের কাজকর্ম করতেছে, অন্যান্য কাজগুলো করতেছে, যেমন লকার ভাড়া, তারপর এটিএম সুবিধা, ঠিক আছে, তারপর শাখা ব্যাংকিং, এই কাজগুলো করতেছে কিনা। তারপর হচ্ছে শাখা সুনাম, তালিকাভুক্ত ব্যাংক, ঋণ সুবিধা, সুদ, সেবার উপর চার্জ, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা কি, এটিএম কার্ডের কথা বলছে আর কি, এটা কি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। মোবাইল ব্যাংকিং, হাতের মোবাইলে কিন্তু টাকা ট্রান্সফার করা যায় বর্তমানে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু ব্যাংকের সাথে জড়িত। তাহলে